হাই, মাই নেম ইজ রাজেন দত্তা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। সেই বিষয়টা হচ্ছে যে আমরা সেটের লেকচার নম্বর 2 সেখানে আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সেটের সংজ্ঞা ও উদাহরণ, চিহ্ন উপস্থাপনের ধরন। সেটা হলো সেকশন নম্বর 1। সেকশন নম্বর 2তে সেটের কয়েকটি সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট সেকশন নম্বর 3তে ভেন চিত্র ও সেটের প্রক্রিয়াসমূহ। সেকশন নম্বর ডিতে সেটের বীজগাণিতিক সূত্রাবলী। আর সেকশন নাম্বার ইতে দ্বিতত্ত্ব নীতি এবং একাধিক সসীম সেটের যোগের পদসংখ্যা নির্ণয়। সুতরাং এই 5টা সেকশন তোমরা এই লেকচারে কমপ্লিটলি তোমরা পেয়ে যাবে। এটা মোটামুটি সেটের 90% থিওরি পার্টটা এখানেই, এই লেকচারটা যদি দেখো তাহলে 90% কভারেজ হয়ে যাবে। এছাড়া সামান্য কিছু রয়েছে, সেটা আমরা নেক্সট লেকচারে আমরা ডিসকাস করব। ওকে, তো সবার প্রথমে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমাদের জানতে হবে কেন আমরা এই টপিকটা সম্বন্ধে পড়াশোনা করব, বা এটা হোয়াট ইজ দ্য ইউজেস, মানে এই টপিকটা ইউজ কোথায়। তো ক্লাস 11 বা 12-এ যখন ছাত্ররা ওঠে তাদের মধ্যে অনেকেরই কোশ্চেন থাকে যে এগুলো কেন আমরা পড়াশোনা করছি। তো আমি প্রথমেই বলে নিই যে ম্যাথামেটিক্সের সায়েন্স নিয়ে যে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি যে কোনো সাবজেক্টই আমরা পড়ি না কেন, এগুলো হচ্ছে এবিসিডি অফ সায়েন্স। যে আমরা সায়েন্স পড়তে গেলে আমাদের তো প্রথমে এবিসিডি শিখতে হবে সেই সাবজেক্টের। জাস্ট এগুলো হলো বেসিক। যে এখন সেটের অ্যাপ্লিকেশন বলতে হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে। সেট ছাড়া ম্যাথামেটিক্স কোথাও না আগাতেই পারবে না। সেট, রিলেশন, ম্যাপিং এগুলো ছাড়া মানে সেট কোনো দিন মানে অ্যাটলিস্ট ম্যাথামেটিক্স গ্রো করতে পারবে না। সুতরাং বিভিন্ন জায়গায় রসায়ন বিজ্ঞান বলো, ম্যাথামেটিক্সের অ্যাডভান্স পার্ট বলো, সব জায়গায় সেটের অ্যাপ্লিকেশন রয়েছে। ওকে, তো সেট হলো একদম বেসিক জায়গা। সেট ছাড়া ম্যাথামেটিক্স আগে প্রসিড করা যাবে না। ওকে, তো প্রথমে আমাকে জানতে হবে এবার হলো সেটের সংজ্ঞা। ওকে, তো সেটের অ্যাকচুয়ালি কী, সেট জিনিসটা কী। তো প্রথমে আমি সংজ্ঞাটা এখানে লিখেছি অ্যাকচুয়ালি, যে সেট মানে হচ্ছে প্রথমে কিছু আমাকে কালেকশন নিতে হবে। কালেকশন মানে কিছু সংকলন আমাকে নিতে হবে, সংকলন বা কিছু সমষ্টি আমাকে নিতে হবে। সেই সমষ্টি বা কালেকশনগুলোকে আমি সেট কখন বলবো, 3টা কন্ডিশন আমাকে ফলো করতে হবে। নাম্বার 1 বলেছে যে সংকলনটি সুসংজ্ঞাত, মানে কি ওয়েল ডিফাইন্ড। আমি প্রথমেই বলেছিলাম যে ইংলিশগুলো আমাদের এখন থেকে অবগত করতে হবে, কারণ আমাদের যখন ওয়ার্ল্ড লেভেল বা ইন্ডিয়ান লেভেলে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে হবে তখন আমাদের ইংলিশটাকেই প্রেফার করতে হবে। ওকে, তো সংকলনটি সুসংগত বা ওয়েল ডিফাইন্ড হবে। নাম্বার 2 বলেছে দুটি বস্তু, মানে যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন, মানে কি ডিস্টিংক্ট। ওকে, নাম্বার 3 কি ক্রম নিরপেক্ষ, তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে কোনটা আগে লিখছি কোনটা পরে লিখছি সেটা কোনো ম্যাটার করবে না। যেমন হচ্ছে আমি এখানে লিখেছি একটা কালেকশন 1 2 3 4 ডট ডট দিস, আরেকটা লিখেছি 2 3 5 4 2 3, এখানে 5 থাকবে 5 4, 1টা এখানে লিখেছি, নেক্সট 6 7। এই দুটো কালেকশন কিন্তু সেম, মানে কোনটাকে আগে লিখছি পরে লিখছি সেটা কোনো ব্যাপার না। সুতরাং এটা এক ধরনের সেট। আর সেটের এলিমেন্টগুলোকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব। ওকে, সেটের এলিমেন্টগুলো সবসময় আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। সো এটা একটা সেট আমরা বলতে পারবো। ওকে, কারণ এর এলিমেন্টগুলো কি ওয়েল ডিফাইন, যে কোনো দুটো বস্তু ডিস্টিংক্ট এবং তারা ক্রমনিরপেক্ষ, যে কোনটাকে আগে লিখছি পরে লিখছি কোনো ব্যাপার না। তার জন্য এই দুটো সেট কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর সেটের ভিতরকার এলিমেন্টগুলোকে সবসময় স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। যেমন সেটের প্রতিটি পদকে স্মল এ, স্মল বি, স্মল সি অথবা ডি ই এফ এরকম স্মল লেটার দ্বারা আমরা সবসময় প্রকাশ করব। আর সেটকে কীভাবে নোটেশন করা হয়, যেমন এটাকে আমি নাম দিতে পারি, এটা ইকুয়াল টু ক্যাপিটাল এ, এটাকেও বলতে পারি এটাকেও ক্যাপিটাল এ, বা এটাকে আমরা নাম দিতে পারি ইকুয়াল টু চাইলে ক্যাপিটাল এক্স, যে কোনো মানে সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা যে কোনো কালেকশন বা সংকলনকে আমরা নাম দেবো এবং সেটাই একটা আমরা সেটাই আমাদের একটা সেট হবে। ওকে, তো সেটের প্রতীক কি, যে ক্যাপিটাল লেটার দ্বারা আমাদের প্রকাশ করা হয়। নেক্সট, যে এবার আরও কয়েকটা আমি এক্সাম্পল নিয়েছি। একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর মেয়েদের সংকলন, মানে 10ম শ্রেণী, ধরো একটা স্কুলে 10ম শ্রেণীর মেয়েদের কালেকশন আমি নিয়ে নিলাম, তাহলে সেটাকে একটা সেট হবে অবশ্যই। কারণ কি, সেটা ওয়েল ডিফাইন, আমি গুনতে পারবো, মানে অ্যাকচুয়ালি সেটা বাউন্ড। একটা স্কুলে এমন হবে না যে কটা 10ম শ্রেণীর মেয়ে গুনতে পারবো না, বা যে কালেকশনটা অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন হবে না, এরকম কোনো দিনও হতে পারে না। ওয়েল ডিফাইন মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে যেই কালেকশনটা বাউন্ড থাকবে বা যেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে অস্তিত্ব থাকবে, মিনিংলেস হবে না, সেটাই অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে ওয়েল ডিফাইন।
তো এটা আমাদের কাছে একদম অ্যাকচুয়ালি ডিফাইন্ড এটা সেই কালেকশনটা। এবং যে কালেকশনটা নিব, যে মেয়েদের কালেকশনটা নিব, সেটা কিন্তু ক্রমনিরপেক্ষ, কাকে আগে পিক করব কাকে পরে পিক করব সেটা কিন্তু ডিপেন্ড করবে না। এবং সেকেন্ড হচ্ছে যে কোনো দুটো, অবশ্যই যে কোনো দুটো মেয়েকে যদি আমি চুজ করি একটা কালেকশনের মধ্যে, তাহলে অবশ্যই তারা আলাদা হবে। সুতরাং এই কালেকশনটাকে আমি সেট বলতে পারবো। ওকে, নেক্সট, সমস্ত গোলাপ ফুলের, সুন্দর গোলাপ ফুলের সংকলন। এটা কি মনে হচ্ছে? এটা কিন্তু সেট হবে না। কেন? কারণ বলেছে সমস্ত সুন্দর গোলাপ ফুলের সংকলন। বেশ কতটা সুন্দর, আমার কাছে কোনো গোলাপ ফুল সুন্দর মনে হতে পারে, এবং ওই গোলাপ ফুলটা অন্য কারো কাছে সেটা সুন্দর নাও মনে হতে পারে। সুতরাং এই কালেকশনটা কিন্তু আমরা সেট বলতে পারবো না, কারণ এটা ওয়েল ডিফাইন্ড বা সংকলনটি সুসংগত নয়। তার জন্য আমি বলতে পারবো যে এই কালেকশনটা সেট হবে না, নট সেট। নাম্বার 3, সমস্ত লম্বা ব্যক্তিদের সংকলন। এটাও সেট হবে না, কারণ আমার কাছে যদি কাউকে লম্বা মনে হয়, অন্য ব্যক্তির কাছে তাকে বেটেও মনে হতে পারে। ওকে, সুতরাং তার জন্য, কারণ এটা ওয়েল ডিফাইন্ডে হচ্ছে না যে সমস্ত লম্বা ব্যক্তির সেট। কাকে লম্বা বলবো? লম্বার কোনো অ্যাকচুয়ালি ডেফিনেশন নেই যে এত ফুট হলেই লম্বা বলা যায়। তো তার জন্য এই কালেকশনটা বা এই সংকলনটি হয়ে যাবে, এটাও নট সেট হয়ে যাবে, কারণ এটা সুসংগত নয়। নেক্সট 4, সমস্ত মোটা ছেলেদের সংকলন কিন্তু তাদের ওজন 60 থেকে 70 কেজি। আমাকে বাউন্ড করে দিয়েছে যে তুমি সমস্ত মোটা ছেলেদের নিয়ে নাও, কিন্তু ওজন 60 থেকে 70 কেজি। শুধু যদি বলতো মোটা ছেলেদের কালেকশন, তাহলে কতটা মোটা বুঝতে পারতাম না। কিন্তু এবার আমাদের কিন্তু বাউন্ড করে দিয়েছে যে 60 থেকে 70 কেজির মাঝখানে থাকতে হবে, তাহলেই তাদের আমি মোটা বলবো। তো সেটা কিন্তু সম্ভব সেই কালেকশনটা করা। সুতরাং এটা ওয়েল ডিফাইন্ড হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন মোটা ব্যক্তিরাও আলাদা রয়েছে, এবং সেটা ক্রমনিরপেক্ষ হবে। সুতরাং এটা একটা সেট হবে। নেক্সট, যে 2 2 2 ডট ডট ডট, এটা কি সেট বলবো? নট, কারণ সেটের মধ্যে যে কোনো দুটি বস্তু ভিন্ন হয়, মানে ডিস্টিং হয়, মানে আলাদা হয়। এখানে তো দেখা যাচ্ছে সবগুলো একই, তার মানে এটা কোনো দিনও সেট হবে না। এবার কেউ যদি বলে এটাকে সেটে কনভার্ট করবো, তাহলে কী করবো? জাস্ট একটা এলিমেন্টকে আমরা লিখে নিব। এটা যদি আমাকে বলে যে সেট আকারে লিখতে, জাস্ট একটা এলিমেন্টকে লিখবো, তাহলে এটাকে আমরা বলবো সেট। ওকে, সুতরাং এটাই ছিল মেন, যে সেটের অ্যাকচুয়ালি ডেফিনেশন, তার কী কী নোটেশন, এবং তার কিছু উদাহরণ। ওকে, এখন আমরা দেখব যে সেটের উপস্থাপনের ধরন, যে সেটকে আমরা কী কী পদ্ধতিতে উপস্থাপন করতে পারি। তো সেটকে আমরা দুরকমভাবে উপস্থাপন করতে পারবো। নাম্বার 1 হচ্ছে যে রোস্টার অথবা ছক বদ্ধীকরণ পদ্ধতি। এটাকে বলা হয় ইংরেজিতে রোস্টার অথবা টেবুলার মেথড। এখানে জাস্ট কী হবে, যে এলিমেন্টগুলোকে জাস্ট সেপারেটেড কমা দ্বারা আমরা লিখব, যেমন = 1 2 3 ডট ডট এত, মানে যেগুলো একদম অ্যাকচুয়ালি আমাদের কাছে এখন দেখে মনে হবে যে সেটের অ্যাকচুয়ালি একটা কালেকশন। যেমন হচ্ছে A = 2 4 6 ডট ডট ডট, মানে কোনো কম্প্যাক্ট ফর্ম, একদম দেখে আমাদের মনে হচ্ছে যে এলিমেন্টগুলো একদম সেপারেটলি কমা দ্বারা আমি ডিস্ট্রিবিউট করতে পারবো। আরেকটা যে ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথড অথবা সেট বাইন্ডার মেথড। তো এটাতে কীরকম হবে, যে আমি সেই সমস্ত এলিমেন্টগুলোর কালেকশন করব সাজ দ্যাট যারা নাকি একটা প্রপার্টি সিদ্ধ করবে। যেমন হচ্ছে এই সেটটাকেই আমি এখানে আবার কীভাবে ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখতে পারবো। যেমন হচ্ছে যদি আমি লিখি ক্যাপিটাল A = ওটাকে কীভাবে লিখবো, যে কালেকশন অফ দোজ এক্সেস সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। কারণ আমরা অ্যাকচুয়ালি জানি এটা ন্যাচারাল নাম্বারের কালেকশন, মানে স্বাভাবিক সংখ্যার কালেকশন। তো ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার কালেকশনকে আবার এইভাবে আমরা লিখতে পারি যে সেই সমস্ত এক্সগুলোকে নিব যারা ন্যাচারাল নাম্বার। তার মানে কি, যে 1 2 3 4 ডট ডট দিস। ওকে, তারপরে আমরা বুঝতে পারলাম যে রোস্টার ফর্ম থেকে আমরা ধর্মভিত্তিক মানে সেট বাইন্ডার মেথডে আমরা লিখতে পারি। আবার আমরা উল্টোটা করতে পারি, যে সেট বাইন্ডার মেথড থেকে আমরা রোস্টার ফর্মে লিখতে পারি। যেমন সেট বাইন্ডার ফর্ম, যে কালেকশন অফ দোজ n such that n belongs to 2n, n belongs to natural number. ওকে, সো এটাকে যদি এই মেথডে লিখি, তাহলে এটাকে কি লিখবো, এনটা হলো ন্যাচারাল নাম্বার থেকে নিব, তাহলে এন কি 1 2 3, তাহলে 1 বসালে কত 2 পাবো।
নেক্সট কত পাবো 4, নেক্সট 6 ডট ডট দিস। সো এইভাবে আমরা যে ধর্মভিত্তিক পদ্ধতি থেকে রোস্টার বা ছক বন্ধীকরণ পদ্ধতিতে আমরা কনভার্ট করতে পারি। সুতরাং মানে একটা থেকে আরেকটাতে যাওয়া যায়, সুতরাং দুটো থেকে দুটো কনভার্সন করা যায়, অর্থাৎ দুটো হলো ভাইস ভার্সা। ওকে, এখন আমরা আলোচনা করব যে দ্বিতীয় সেকশনটি। ওকে, যে সেটের কয়েকটি সংজ্ঞা নিয়ে, যে আমি সেট রিলেটেড কয়েকটি আমরা সংজ্ঞা নিয়ে এখন আলোচনা করব। সো নাম্বার 1 কি বলেছে? নাম্বার 1 বলেছে সসীম ও অসীম সেট। তো সসীম অসীম সেট কথার মধ্যেই বুঝতে পারছো যে ফাইনাইট ও ইনফাইনাইট সেট, মানে যে সেটের মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে সেটাকে সসীম সেট বা ফাইনাইট সেট বলবো, যে সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে সেটাকে বলবো আমরা ইনফাইনাইট সেট অথবা অসীম সেট। যেমন এক্সাম্পল যদি এ একটা নিয়ে নিই 1 2 3, এটা কি হবে? এটাকে বলবো আমরা সসীম সেট, কারণ ফাইনাইট নাম্বার এলিমেন্ট। আবার যদি এ আমরা নিয়ে নিই 1 2 3 ডট 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 আপ টু ইনফিনিটি, তাহলে এটা কী হবে? অসীম সেট, মানে এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে একপদী সেট। একপদী সেটের কথার মধ্যে আছে যেই সেটের মধ্যে জাস্ট একটাই মাত্র এলিমেন্ট থাকবে, অথবা এটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। তো সিঙ্গেলটন সেট বলতে আমরা কি বুঝবো? যেই সেটের মধ্যে জাস্ট একটা এলিমেন্ট থাকবে। যেমন যদি ক্যাপিটাল এ ইকুয়াল টু আমি বলি জাস্ট 3, জাস্ট একটা এলিমেন্ট আছে, তো এটাকে আমরা নাম দেবো কত? সিঙ্গেলটন সেট। নেক্সট শূন্য সেট। শূন্য সেট বলতে আমরা কি বুঝবো? যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে সেটাকে আমরা শূন্য সেট বলবো। তাহলে শূন্য সেট মানে হচ্ছে নাল সেট। নাল সেট বলতে কি বুঝবো? যে নাল সেটের নোটেশন হচ্ছে ফাই, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট লিখে কিছু লিখবো না। যেমন যদি একটা এক্সাম্পল বলি, যে আমরা ধরে নিলাম ক্যাপিটাল এ ইকুয়াল টু কালেকশন অফ রিয়েল নাম্বারস such that x স্কয়ার ইকুয়াল টু -1। এটা কি কোনোদিনও রিয়েল নাম্বার পাবো? কোনো রিয়েল নাম্বার স্কয়ার কি নেগেটিভ হতে পারে? হতে পারে না। সুতরাং এখান থেকে আমি বলতে পারবো কোনো এলিমেন্টই কোনো রিয়েল নাম্বারই আমি অ্যাকচুয়ালি পাবো না। সো এটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছুই পাচ্ছি না, মানে এরকমভাবে লিখবো, অথবা সেটাকে আমরা ফাইন নোটেশন দিয়ে লিখবো। ওকে, নেক্সট আসবে তোমার হচ্ছে উপসেট। উপসেট বা ইংলিশে যেটাকে বলা হয় সাবসেট। সাবসেট মানে ধরো যে তোমার কাছে দুটো সেট আছে এ আর বি, সাবসেটের নোটেশন হচ্ছে এই নোটেশন দ্বারা প্রকাশ করা হয়। যদি এটা লিখি তাহলে বলবো এ ইজ এ সাবসেট অফ বি, মানে এ হলো বি এর উপসেট। ওকে, এ হলো বি এর একটি উপসেট, মানে হলো সাবসেট। ওকে, এক সেকেন্ড। যে আমরা বলবো যে এ হলো বি এর উপসেট। ওকে, নেক্সট তাহলে সাবসেটের ব্যাপারটা বোঝা গেল। ফর এক্সাম্পল যে এ যদি আমরা নিয়ে নিই, তার মানে বোঝা যাচ্ছে যে সাবসেট মানে হচ্ছে বি এর থেকে ছোট হবে এবং এর সমস্ত এলিমেন্টগুলো এর মধ্যে থেকে যাবে। যেমন হচ্ছে একটা এক্সাম্পল 1 2, যদি বি নিয়ে নিই আমরা 1 2 3, তাহলে কি বলতে পারবো? যে এ ইজ এ সাবসেট অফ বি, কারণ এর প্রত্যেকটা মেম্বার এর মধ্যে রয়েছে। আবার যদি আমরা এটাকে 3টা মুছে দিয়ে এই শুধু বি লিখতাম, তাহলে হতো হয় ছোট নয় তার সাথে ইকুয়াল। কিন্তু যদি এরকম থেকে যেত যে শুধু 2 কমা এখানে 3 থাকতো, কিন্তু দেখো দুটো নাম্বার অফ এলিমেন্টস সেম, কিন্তু এখানে 1 রয়েছে এখানে 1 নেই, সুতরাং এটা বলতে পারবো না, সুতরাং সেটা নট সাবসেট হয়ে যাবে। ওকে, সুতরাং এই জিনিসটা ভালো মতো লক্ষ্য করতে হবে যে এখানকার প্রত্যেকটা মেম্বার এখানে থাকতে হবে। তো এটাকে যদি থিওরিটিক্যালি ভাবি, যে আমরা তাহলে যদি থিওরিটিক্যালি এটাকে যদি আমরা ভাবি যে এ ইজ এ সাবসেট অফ বি, এটা তাহলে প্রমাণ করতে গেলে আমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে? থিওরিটিক্যালি যে আমাকে ধরে নিতে হবে যে একটা এলিমেন্ট ধরে নিব এ থেকে, যদি আমরা দেখাতে পারি সেটা বিতে আছে, তাহলে এই যে কোটেশনটা এটা আমাদের মানে বোথ ইমপ্লাই করবে দিস, মানে এটা মানে হচ্ছে এটা, আবার এটা মানে হচ্ছে এটা। ওকে, তাহলে সাবসেট বা উপসেট জিনিসটা বোঝা গেলো। নেক্সট
ওকে, নেক্সট আসবে তোমার সমান সেট, যে দুটো সেট কখন ইকুয়াল হবে, মানে দুটো সেট ধরো এ আছে আর একটা বি আছে, তাহলে এ ইকুয়াল টু বি কখন বলবো। এক নম্বর হতে হবে যে এ হলো বি এর সাবসেট, আর দু নম্বর হবে যে বি হলো এ এর সাবসেট। এটা হলো থিওরিটিক্যালি আমরা বলবো যে এটা যদি প্রমাণ করতে পারি তাহলে বলবো এ ইকুয়াল টু বি। কেন? আর যদি নর্মালি বলো যে এ ইকুয়াল টু বি মানে কত, যে দুটো সেটের মধ্যে একই এলিমেন্ট থাকবে, তাহলে দুটো সেটকে আমরা ইকুয়াল বলবো। যে এখানে যে যে এলিমেন্টগুলো থাকবে এখানেও সেম সেম এলিমেন্টগুলো যদি থাকে তাহলে বলবো এ আর বি দুটো সেটকে ইকুয়াল। এবার যদি সেটাকে থিওরিটিক্যালি ভাবি, থিওরিটিক্যালি প্রমাণ করতে হলে আমাকে এটা করতে হবে যে এই যে সাবসেট অফ বি দেখাতে হবে এবং বিটাকে এর উপসেট দেখাতে হবে। কেন এটা করলে কেন হবে? কারণ এ যদি বি এর উপসেট হয় তাহলে আমরা কি বলতে পারবো, এর প্রত্যেকটা মেম্বার বি এর মধ্যে রয়েছে। আবার যদি বি এর সাবসেট হয় তাহলে বলতে পারবো বি এর প্রত্যেকটা মেম্বার এর মধ্যে রয়েছে। তো এটার মানে কি? এটা কমন সেন্স থেকে বলা যাচ্ছে যে এর প্রত্যেকটা মেম্বার বি এর মধ্যে, আবার বি এর প্রত্যেকটা মেম্বার এর মধ্যে, তার মানে দুটো সমান ছাড়া কোনো গতি নেই। সুতরাং এ ইকুয়াল টু বি মানে এটা ইমপ্লাই করবে। ওকে, নেক্সট আসবে যথার্থ উপসেট ও অধিসেট। যথার্থ উপসেট মানে কি? যথার্থ উপসেট মানে একটু আগে পড়লাম যে উপসেটের নোটেশন কি, যে এ হলো বি এর উপসেট। এবার যদি আমি এক্সাম্পলটা এরকম নিয়ে থাকি যে এ হলো 1 2 আর বি হলো 1 2 3, তাহলে বুঝতে পারছি যে এর থেকে বি এর মধ্যে কিছু মেম্বার বেশি রয়েছে। তার মানে এখানে জাস্ট এই নোটেশন দ্বারা লিখতে পারি, ইকুয়ালটা না দিলেও হবে। তখন এই নোটেশনটাকে বলা হয় যথার্থ উপসেট। শুধু উপসেট না, যথার্থ মানে প্রপার সাবসেট। তাহলে এ হলো বি এর যথার্থ উপসেট। আবার এখান থেকে বলা যাবে উল্টোটা কি বলবো, যে বিটা হলো বড়। যেমন আমরা লেস দেন গ্রেটার দেনের ক্ষেত্রে কি বলি, যে এরকম যদি দেওয়া থাকে এক্স ইজ লেস দেন ওয়াই অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, তো সিমিলারলি এখানে আমরা বলবো যে বি হলো এর যথার্থ অধিসেট। ওকে, যথার্থ অধিসেট বা নর্মালি অধিসেটও বলতে পারি। যথার্থ অধিসেটের নোটেশন কি এটা, আর যথার্থ হলে জাস্ট এটাকে ইকুয়ালটাকে মুছে দেব। ওকে, যেমন এটাকে আমরা উল্টে লিখতে পারি না, যে বি এটা, তার মানে এটা কি, বি হলো এর যথার্থ অধিসেট। ওকে, বোঝা গেল। নেক্সট আসবে সার্বিক সেট আর সূচক সেট, দুটো বিষয় নিয়ে ইম্পর্টেন্ট টপিক। সার্বিক সেট 7 নম্বর, বা ইংলিশে বলা হয় ইউনিভার্সাল সেট। ধরো তোমার কাছে কতগুলো সেটের কালেকশন রয়েছে, এ বি সি, কতগুলো এরকম ডট ডট অসংখ্য সেট আছে। তাহলে এবার সেট থিওরির আলোচনায় আমি এমন একটা না একটা সেট খুঁজে পাবো যে সেটটা কী হয়ে যাবে, এগুলো সবগুলো সুপার সেট। তাহলে সেই সেটটাকে বলবো আমরা ইউনিভার্সাল সেট অফ এবিসি। ধরো সেট থিওরিতে যে যতগুলো সেট নেবো তার একটা সুপার সেট আমি যদি এরকম পেয়ে যাই ইউ, যেগুলো সবার থেকে কী হয়ে যাবে, বড়। এ বলো অথবা বি অথবা সি, সবার থেকে কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে এই যে সেটটা আছে এগুলো কী বলো, সুপার সেট অফ দিস কালেকশন, মানে এই যে সেটগুলো রয়েছে তার সুপার সেট হয়ে যাবে ইউ। যদি হয়ে থাকে তাহলে ইউ সেটটাকে বলবো আমরা সার্বিক সেট অথবা ইউনিভার্সাল সেট। ওকে, যেমন যদি আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই, এ কে বললাম 1 2, বি কে বললাম 2 3, সি কে বললাম 5 6। এবার যদি ইউ একটা নিয়ে নিই আমি 1 2 3 5, এটা দেখো এর সুপার সেট হচ্ছে ইউটা, বি এর হচ্ছে কিন্তু সি এর হচ্ছে না। তাহলে ইউটাকে কিন্তু আমরা সুপার সেট ইউনিভার্সাল সেট বলতে পারবো না, মানে সার্বিক সেট বলতে পারবো না এবিসি এর। কিন্তু এখান থেকে বলতে পারবো ইউ হলো এ ও বি এর সার্বিক সেট। কিন্তু ইউ এ কমা বি ও সি এর সার্বিক সেট নয়। কারণ ইউটা তো এটার অধিসেট নয় সি এর, কারণ এর মধ্যে
6 নেই। ওকে, সুতরাং যদি হতে হয় তাহলে ইউ ড্যাশটাকে আমাকে এরকম হতে হবে 1 2 3, সরি এখানে 4 তো নেই অ্যাকচুয়ালি, 5 6, তাহলে বলতে পারবো যে ইউ ড্যাশ হলো এ বি ও সি এর কী হবে, সি এর সার্বিক সেট। ওকে, তাহলে এই পার্টটা হয়ে গেল। নেক্সট আসবে হচ্ছে সূচক সেট। ওকে, সূচক সেট মানে হচ্ছে পাওয়ার সেট, সূচক সেট। তো সূচক সেটের ব্যাপারটা কি, ধরো সূচকের মানে আমার কাছে যে একটা সেট আছে, সেটের মধ্যে তো 3টে এলিমেন্ট আছে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি সূচক সেটের ব্যাপারটা কি। তাহলে এর থেকে আমি কতগুলো সাবসেট তৈরি করতে পারবো, যে ফাই যে কোনো এলিমেন্ট নেই সেটাও তো এ সেটের একটা সাবসেট হবে। সাবসেট মানে এর প্রত্যেকটা মেম্বার এর মধ্যে থাকবে, এর মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, তাহলে বাই ভার্চু আমরা বলতে পারি যে এর প্রত্যেকটা মেম্বার এর মধ্যে আছে, তাই ফাইটাকে আমরা নাল সেটটাকে এর সাবসেট বলতে পারি। নেক্সট প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টগুলোকে একটা করে কি বলতে পারবো, একটা করে আমরা উপসেট বলতে পারবো। এবার দুটো দুটো করে নিতে পারি, সি এ, আবার কি গোটাটা মানে নিজে এবিসি নিজেরও সাবসেট বলতে পারি। এই যে টোটাল কালেকশন এটাকেও তো একটা সেট বলতে পারি। এই সেটটাকে বলা হয় পাওয়ার সেট অফ এ। তার মানে পাওয়ার সেট বলতে আমরা কি বুঝবো, বা সূচক সেট বলতে আমরা কি বুঝবো, যে গিভেন সেটটা দেওয়া থাকবে তার সমস্ত উপসেটের যে সংকলন সেটাকেই বলবো আমরা পাওয়ার সেট অফ এ। তাহলে এটা কি সমস্ত উপসেটের সংকলন। ওকে, যে ক্যাপিটাল এর সমস্ত উপসেটের সংকলন, বোঝা গেল। নেক্সট এখানে বলেছে একটা ছোট্ট রেজাল্ট প্রমাণ করতে, যদি আমি মড অফ এ ইকুয়াল টু এন, অর্থ হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্ট, এটাকে এই নোটেশন দ্বারা প্রকাশ করে, অথবা এন অফ এ ইকুয়াল টু এন, এটা মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ, মানে এর মধ্যে যতগুলো সংখ্যা, মানে এর মধ্যে বস্তুসমূহের সংখ্যা, সেটাকে যদি এন বলা হয়, তাহলে বলেছে মড অফ পি এ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। তাহলে বলছে পি এর মধ্যে পাওয়ার সেটের মধ্যে 2 টু দি পাওয়ার এন সংখ্যক এলিমেন্ট থাকবে। কারণ আমি বুঝতেই পারছি যে প্রথমে হচ্ছে প্রত্যেকটা যে আমি সেট নিব, সেটের মধ্যে ধরি আমি যে x1 x2 ডট ডট xn, মানে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে। তাহলে এর থেকে কী কী সাবসেট তৈরি করতে পারি, প্রথমে কী আসবে, ফাই তো হবেই, তাহলে একটা আমি প্রথমে পেয়ে গেলাম, যে একটা আমি সাবসেট পেয়ে গেলাম। নেক্সট এবার একটা করে এরকম যে 1 1 1 এরকম কতগুলো পাবো, এখানে এন সংখ্যক পাচ্ছি, তো এটা একটা ফর্মুলা দিয়ে বলতে পারি NC1। ওকে, নেক্সট দুটো করে মানে এন সংখ্যক বস্তু থেকে একটা করে তুলতে পারবো, তার ফর্মুলা হলো NC1। দুটো করে তুলতে পারবো, তার ফর্মুলা হলো NC2, প্লাস ডট 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 এন সংখ্যক মানে একদম গোটাটা পাবো NCN। সুতরাং এটাকে লেখা যায় NC0 মানে হচ্ছে 1 প্লাস NC1 প্লাস ডট ডট NCN। সো এটা একটা ফর্মুলা রয়েছে 2 টু দি পাওয়ার n। এখন হয়তো NCN এর ব্যাপারটা বুঝবে না যে সি জিনিসটা কি, এটাকে বলা হয় কম্বিনেশন। পরে যখন পারমুটেশন কম্বিনেশন টপিকটা পড়া হবে তখন এটা আরও ভালোভাবে বোঝা যাবে। সো এটার ফর্মুলা রয়েছে 2 টু দি পাওয়ার n। তো তার জন্য পাওয়ার সেটের মধ্যে কতগুলো মেম্বার থাকে সেটা হয়ে যায় 2 টু দি পাওয়ার n। ওকে, এটাই ছিল যে টোটাল হচ্ছে কয়েকটি সেটের সংজ্ঞা। ওকে।